স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন ভাতা সহ সব প্রয়োজন মেটাচ্ছে সরকার। তাহলে কেন দুর্নীতি হবে সে প্রশ্ন প্রধানমন্ত্রীর। সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা। এদিকে টানা তৃতীয়বারের মতো জয় উদযাপনে কাল ঢাকায় বিজয় সমাবেশ করবে আওয়ামী লীগ। বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের। আপনাকে ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রী গতকাল প্রথম অফিস করলেন আপনার এখানে, সেই প্রসঙ্গে আসি। প্রধানমন্ত্রী প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি দূর করার কথা বলেছেন। এটি কি একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আপনি? অবশ্যই, কারণ আমরা মনে করি যে আমাদের যে সুশাসন প্রয়োজন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, উন্নত এবং সমৃদ্ধ দেশ করার জন্য, সেক্ষেত্রে কিছু আমাদের যে দুর্নীতি বা অনিয়ম আছে সেগুলো আমাদের দূর করা এখন সময়ের দাবি। কারণ আমরা যদি সাধারণ মানুষকে তার কাঙ্ক্ষিত সেবা দিতে চাই, তাহলে কিন্তু দুর্নীতিমুক্ত প্রশাসন, জনপ্রশাসন খুব বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের যে ইস্তেহার আছে, যে আমাদের মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যেরকম জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, একইভাবে আমরা কিন্তু এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে ইস্তেহার ঘোষণা করা হয়েছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেখেন, করেছেন। এই যে দুর্নীতি নিয়ে আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, গতকালকেও আমরা কথা বলেছি দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক যিনি ছিলেন তার সঙ্গে। তারা সবাই বলছেন, তারা সবার মত হচ্ছে যে দুর্নীতি আসলে সুযোগ সুবিধা বাড়িয়েই শুধু দূর করা সম্ভব না, এটি একটি চর্চার বিষয়, এটি একটি মন মানসিকতার বিষয়। সেই জায়গাটাতে আপনারা কতটা কাজ করতে পারবেন? হ্যাঁ, আসলে তো সদিচ্ছাটা প্রয়োজন, সদিচ্ছা প্রয়োজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। তো রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেভাবে দুর্নীতির বিরুদ্ধে যে ঘোষণাটা দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেভাবেই কিন্তু জনপ্রশাসনকে তিনি ঢেলে সাজাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কালকে উল্লেখও করেছেন যে আসলে আমরা সব রকম সুযোগ সুবিধা বাড়িয়েছি এবং আমাদের দুর্নীতি করার প্রয়োজন নাই, কিন্তু যদি কেউ করে থাকে সেটা তার মানসিকতার ব্যাপার। সেই মানসিকতা পরিবর্তন করতে হবে। তাহলে মানসিকতা পরিবর্তন না করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই জনপ্রশাসনে আমাদের পদক্ষেপ থাকবে, যাতে করে মোটিভেশনের মধ্য দিয়ে, মানসিকতার পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি সুশাসনের যে আমরা এবং কালচারটাও পরিবর্তন করতে হবে। কালচার পরিবর্তনের যে বিষয়টি, সেটা আমরা গুরুত্ব দেব। আমরা সেভাবেই আমাদের যে মেসেজটা চলে গেল, এখন আমরা কিন্তু সকলকে নিয়ে সুন্দর একটি দেশ গড়ার জন্য আমরা কাজ করতে পারবো। অবশ্যই। সুভাষ সিংহ রায়, আপনাকে বলছি, ধরেন গত কয়েকদিন গণমাধ্যমে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য মহাপরিচালকের কার্যালয়ের একজন কর্মী আমরা দেখেছি যে তার অনেক প্রভূত সম্পদের হদিশ পাওয়া গেছে, দুদক সেটি নিয়ে তদন্ত করছে। ধরেন এমন তথ্য মাঝে মধ্যেই গণমাধ্যমে ভেসে আসে, কিন্তু পরবর্তী সময়ে তাদের পরিণতি কী হয় সেটা আমরা জানতে পারি না। তো আপনি কি মনে করেন না যে এমন যারা চিহ্নিত দুর্নীতি বা যারা প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই পরিস্থিতির উন্নতি হবে না? আপনাকে ধন্যবাদ। এবং আমার অনুভূতিগুলো দু একটি কথায় আমি ব্যক্ত করব। আমার খুবই সৌভাগ্য এমন একজন তরুণ রাজনীতিবিদ এবং যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একই মন্ত্রণালয়ে কাজ করবার সৌভাগ্য অর্জন করেছেন। এটা বলতে পারেন একটা অনুভূতির হিংসা এবং এক ধরনের যে আমাদের অথবা এমন অন্য একটা দিক থেকে তরুণ, দেখলে একটা ইন্সপায়ারেশন হিসেবেও দেখতে পারি আমরা। অবশ্যই আমাদের তরুণরা যে কিভাবে এগিয়ে যাচ্ছে তার একটা দৃষ্টান্ত, এবং এটাই একমাত্র পারেন শেখ হাসিনা। আপনি দেখেন, এইবার যে নির্বাচন ইশতেহারের কথা আপনি বললেন, সব কথা তো আর এই অল্প সময়ের মধ্যে বলা যাবে না। ইশতেহারে যা যা উল্লেখ করা হয়েছে, আমি জানি না আওয়ামী লীগের যারা সদস্য তারা সবাই এই ইশতেহারটা ভালোভাবে পড়েছেন কিনা। আপনি দেখেন, সেখানে লক্ষ্য পরিকল্পনার ক্ষেত্রে বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। দুর্নীতি একটি বহুমাত্রিক ব্যাধি, পেশি শক্তির ব্যবহার ও অপরাধের শিকড় হচ্ছে দুর্নীতি, যার ফলে রাষ্ট্র ও সমাজ জীবনে অবক্ষয় বা পচন শুরু হয় এবং অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন প্রভৃতি ক্ষেত্রেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার ও আইনের প্রয়োগ মুখ্য হলেও শুধু সরকারের দায় নয়, জনগণের দায় রয়েছে। আমরা মনে করি দুর্নীতি দমনে প্রয়োজন সরকার ও জনগণের সমন্বিত পদক্ষেপ।
অসাধারণ কথাগুলো এই ইশতেহারে উল্লেখ করা হয়েছে। এবং একসাথে বলে রাখি, এক জায়গায় কিন্তু উল্লেখ হচ্ছে কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরি। সেখানে শেষ যে কথাটি বলা হয়েছে, তরুণ উদ্যোক্তা তৈরির জন্য প্রণয়ন করা হবে একটি যুগোপযোগী তরুণ উদ্যোক্তা নীতি। আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী গত টানা 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে তিনি যে ঝুঁকি নিয়েছেন, আমি ঝুঁকিই বলবো, কেননা আমরা অনেকগুলো যুগান্তকারী, অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। 2008 সালে তিনি ইশতেহারে যা ঘোষণা করেছিলেন, আমার এখনো মনে আছে, 2008 সালের 12 ডিসেম্বর তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কি কি করবেন। আপনি যদি 2008 সালের ইশতেহারকে বেঞ্চমার্ক ধরেন, তাহলে দেখবেন তিনি বলেছিলেন যে আমি যুদ্ধাপরাধীদের বিচার করব। এবং একটা পর্যায়ে যুদ্ধাপরাধীর বিচার করতে যে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু সামলে উঠতে পারছিল না এবং ভাবে নাই যে এটা আসলে সম্পন্ন করা যাবে। আন্তর্জাতিক চাপ ছিল, ভয়াবহ চাপ। সেই চাপ মোকাবেলা করে তিনি কিন্তু তার যে ঘোষিত যে ইশতেহারে যে তিনি যা বলেছিলেন সেটা কিন্তু বাস্তবায়ন করেছেন। তিনি বলেছিলেন পদ্মা সেতু করবেন, তিনি কিন্তু পদ্মা সেতু এত আন্তর্জাতিক চক্রান্ত, জাতীয় চক্রান্ত, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে দুর্নীতিবাজ তৈরি করবার জন্য এটি জাতীয় বা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। এবং যারা এখন এই আওয়ামী লীগের নানান ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করেন, এবং লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত গণমাধ্যমগুলো একেবারে শিরোনাম করেছিল যে সরকারের উচ্চ মহলের পরিবার যুক্ত। অর্থাৎ এই ব্যাপারগুলো যখন কানাডার আদালত থেকে যখন ঘোষণা করা হলো যে দুর্নীতির কোনো সুযোগ এখানে ছিল না, দুর্নীতি হয়নি, তখন কিন্তু তারা কিন্তু বলেনি জাতির উদ্দেশ্যে আমরা যা বলেছিলাম তারা ভুল বলেছিলাম, আমরা ক্ষমা প্রার্থী। অথচ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এইবার ইশতেহার ঘোষণার সময় বলেছেন আমরা 10 বছর সরকার পরিচালনা করতে যে আমাদের সরকারের নানান ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি দেখেন প্রত্যেকটা সিদ্ধান্ত, তার প্রতিটা সিদ্ধান্ত মানুষ কিন্তু গ্রহণ করে। অবশ্যই। তবে আমি আমার প্রশ্নটাতে ফিরে আসি। এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি কিন্তু স্পষ্ট করে ঘোষণা করেছেন এবার। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন আগামী 5 বছর অতিক্রম হওয়া লাগবে না, আপনি দেখবেন 1 বছরের পর দেখবেন বাংলাদেশের চিত্রটা আমূল বদলে যাবে। এবং আজকের বাংলাদেশের এই যে আমার চেহারা যে দেখছি, আন্তর্জাতিক গণমাধ্যম কেন বলছে, আপনারা এই টেলিভিশনেই আপনারা সম্প্রচার করেছিলেন অসাধারণভাবে, যে যেটা কভার স্টোরি করেছিল আমাদের নিক্কাই এশিয়ান রিভিউ, সেখানে স্পষ্ট করে বলেছিল, কভার স্টোরি করেছে, এবং দ্য রাইজ অ্যান্ড রাইজ অফ বাংলাদেশ, এবং তারা উল্লেখ করেছে দ্য ইকোনমি ইজ বুমিং, ডাজ শেখ হাসিনা ডিজার্ভ দ্য ক্রেডিট। এবং তারা কিন্তু শেখ হাসিনা গত 10 বছরে কি কি আর্থসামাজিক উন্নয়ন করেছেন, মানুষের জীবনমানের উন্নয়ন করেছেন, এই আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে। এবং এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু জনগণের মধ্যে কিন্তু সম্প্রসারিত হয়েছে। আজকে নির্বাচন ওনারা যখন দায়িত্ব নিয়েছেন, নতুন মন্ত্রিসভা হয়েছে, আমি কাউকে বলতে শুনি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগের ভোট এবারও দেননি, তাদেরকেও আমি বলতে শুনি নাই যে মন্ত্রিসভা ভালো হয়নি। তার মানে কি, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার রাষ্ট্র পরিচালনা করেন। অসংখ্য সাংবাদিক সম্মেলন, মানুষের এটাও আশা আকাঙ্ক্ষা যারা দুর্নীতিবাজ, দুর্নীতি করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তারা পানিশমেন্ট পাবেন। এই যে জায়গাটি আপনি দেখেন, গণমাধ্যমের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণমাধ্যমে এই টেবিলে যে আলোচনা হয়, সমস্ত গণমাধ্যমে যা আছে আপনি দেখবেন সব কিন্তু আমলে নেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেন। হয়তো আপনি আজকে প্রচার করছেন, কালকে পদক্ষেপ আসছে না, কিন্তু তাকে কিন্তু অনেক কিছু সামলে অনেক কিছু তদন্ত করে ওই জায়গায় সিদ্ধান্ত নিতে হয়। আপনারা আমি উল্লেখ করে রাখি, বঙ্গবন্ধু মাত্র 1314 দিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি ওই সময় বাংলাদেশে অনেকে এটা জানেন না, যারা আওয়ামী লীগের সাথে যুক্ত তারাও জানেন না, প্রায় 32 থেকে 33 জন সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এই সমস্ত নানান রকম দুর্নীতি, নানান রকম বিচ্যুতি, এসবের কারণে। অর্থাৎ যিনি তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে যে আমি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের প্রতিটা প্রান্তরে গিয়েছি, মানুষের আশা আকাঙ্ক্ষা কি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। অতএব মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি কিন্তু পথ চলেন বলেই আপনি যেটা বলছেন, মানুষের কাছে যে জিজ্ঞাসা, এই দুর্নীতিবাজরা কি পার পেয়ে যাবে? এই দুর্নীতিবাজরা যে এই যে
ইশতেহারে উল্লেখ করেছে যে সব কিছু গ্রাস করে নেয়, আমাদের উন্নয়ন, আমাদের সমস্ত কিছু মানুষের যে নীতিবোধর জায়গাটা গ্রাস করে, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইবার ইশতেহারে বলেছেন তার দুটো মূল লক্ষ্য। কারণ যেই জায়গায় তিনি বাংলাদেশ নিয়ে গেছেন সেই জায়গার থেকে পিছন টেনে ধরার সামর্থ্য আর কারো নাই। আর আগামী 5 বছর ওটা উন্নয়নের অগ্রগতি, সমৃদ্ধির আরও একটা সমৃদ্ধ এই প্রসঙ্গে একটু আমি ফরহাদ হোসেনের কাছে আসছি। এইবার নির্বাচনের আগে আওয়ামী লীগের সবচেয়ে বড় জনগণের কাছে যেটা ওয়াদা ছিল সেটি হচ্ছে যে যেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তারা হাতে নিয়েছেন সেগুলো তারা শেষ করে যেতে চান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান, এবং মানুষ আস্থা রেখেছে, তার প্রতিফলন আমরা নির্বাচনের ফলাফলে দেখেছি। এই যে এত বড় একটা মানুষের কাছে প্রতিশ্রুতি এবং মানুষের প্রত্যাশা যেই জায়গায় পৌঁছেছে 10 বছর পরে, এবার তৃতীয় মেয়াদে যাচ্ছে, এটি কি আপনাদের নতুন মন্ত্রিসভার উপরে বা যারা দায়িত্বে আছেন তাদের উপর একটা চাপ সৃষ্টি করছে না? এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে? অবশ্যই অবশ্যই। আমরা তো নির্বাচনে আমরা যে নির্বাচনী বক্তব্য দিয়েছি এবং মানুষের কাছে যে উচ্ছ্বাস দেখেছি, মানুষ বিশ্বাস করেছে যে এই 10 বছরে দেশটি পরিবর্তন হয়ে নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল রাষ্ট্রে এসে পৌঁছেছে, যে ব্যাপক অবকাঠামোগত পরিবর্তন হয়েছে। এখন গ্রাম একেবারে যেটা শেষ প্রান্তের গ্রামেও কিন্তু পিচের রাস্তা দিয়ে যাচ্ছে, শতভাগ বিদ্যুৎ হয়েছে, স্কুল কলেজের বিল্ডিংগুলো হয়েছে এবং কৃষকের মাঠের রাস্তাগুলো হয়েছে এবং কৃষি ব্যবস্থাপনা একটা সুন্দর একটা ব্যবস্থাপনায় এসছে। তো সব কিছু মিলিয়ে মানুষের কাছে যে একটা বিশাল প্রত্যাশা, আশার সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করেছে যে এই সরকারকে চলমান রাখতে হবে, এই সরকারকে আবারও আনতে হবে। এখানে আমি দেখেছি দল মত নির্বিশেষে কিন্তু এবার যে আপনার নৌকার প্রতি তাদের যে একটা বিশেষ আকর্ষণ, তাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য, তাদের সন্তানদের জন্য একটি সুন্দর দেশ সকলে দেখতে চায়, এইটা কিন্তু মানে সকলের কণ্ঠ থেকে আমি কিন্তু এটা পেয়েছি। আর ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা নির্বাচনের আগে এটা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা এই নতুন মন্ত্রিপরিষদে যারা এসছি তাদের কিন্তু একটা কমিটমেন্টের জায়গা আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যখন বঙ্গবন্ধুর মাজারে টুঙ্গিপাড়ায় গিয়েছি তখন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যে আমরা কিভাবে চলবো এবং কিভাবে আমাদেরকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসলেন, তিনি বললেন যে আমাদের জিডিপি, আমাদের টার্গেট ছিল 2017-18-তে 7.4, সেখানে আমরা 7.86 ভাগ করতে পেরেছি। আমরা সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি করেছি। এখন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি আমরা উন্নত সমৃদ্ধ দেশ গড়তে চাই, আগামীতে আমাদের 2021 সালের একটা রূপকল্পও আমাদের হাতে আছে। আমাদের এই 5 বছরে আমাদের প্রবৃদ্ধি 10% উন্নীত করতে হবে, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তো অবশ্যই আমাদের যে সুশাসন থাকে, আমরা অ্যাকচুয়ালি এই 10 বছরে একটা সক্ষমতার জায়গায় এসেছি। অতিমাত্রা না, কারণ দেখেন উচ্চাভিলাষী তো অনেকে বিশ্বাস করতে মনে করত উচ্চাভিলাষী, কিন্তু দেখেন বাজেটের আকার যেভাবে বেড়েছে, আমাদের এডিপি উন্নয়ন বাজেট যেভাবে বেড়েছে, 2001 সালে যখন উন্নয়ন বাজেট ছিল, যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করলেন, তখন ছিল 18,000 কোটি টাকার আমাদের উন্নয়ন বাজেট। 5 বছরে জামাত বিএনপি জোট ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তাদের উন্নয়ন বাজেট মাত্র 1500 কোটি টাকা বেড়েছিল, 19,500 কোটি টাকা। এখন সেই উন্নয়ন বাজেট হচ্ছে 1,73,000 কোটি টাকা। তাহলে আপনি দেখেন যে অনেকেই যখন বাজেট ঘোষণা করা হয়েছে বিগত এই 10 বছরে ধাপে ধাপে প্রতি বছরই প্রায় 50,000 কোটি টাকা করে বেড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলতো উচ্চাভিলাষী বাজেট, এটা বাস্তবতার সাথে মিলে, কিন্তু তা না। এটা কিন্তু করতে পেরেছি, আমরা বাস্তবায়ন করতেও পেরেছি। এবং আমরা যেটা করতে যাচ্ছি যে এই 10 বছরে অন্তত অনেক প্রতিষ্ঠান ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানগুলো করেছেন। বিদ্যুৎ ছিল না, সে বিদ্যুৎ করেছেন 20,000 মেগাওয়াটের উপরে। খাদ্যে আমাদের যে একটা আকাল অবস্থা ছিল, সেখান থেকে বের হয়ে এখন কিন্তু আমাদের খাদ্যের কোনো ঘাটতি নাই। তো সেক্ষেত্রে আমাদের যে সক্ষমতা তৈরি হয়েছে, উন্নয়নের জন্য যে সক্ষমতা আমাদের তৈরি হয়েছে, আমাদের যে উচ্চাশা বা যে প্রত্যাশাগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, বাস্তবায়ন করার জন্য উপযুক্ত একটা পরিবেশে আমরা আছি ইনশাল্লাহ, এবং এটা বাস্তবায়ন সম্ভব আপনি মনে করছেন। আমরা বিরতিতে যাব, তার আগে সুভাষ সিংহ রায় আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখেছি যে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচন নিয়ে তাদের কিছু অবজারভেশন দিয়েছে এবং তারা বলেছে যে নির্বাচনটা অনেকটাই প্রশ্নবিদ্ধ এবং কোনো জায়গায়, অনেক জায়গাতেই নিয়ম মানা হয়নি, অনেক রকম ব্যত্যয় ঘটেছে। সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, তারা অভিযোগ করেছে নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে, তারা বলেছে তাদের একটা প্রতিবেদনে।
না, এটা তো একেবারে গ্রামোফোন রেকর্ড। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি তখন সাংবাদিকতায় রয়েছেন, প্রিন্ট মিডিয়াতে রয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের আগে তারা কিন্তু হঠাৎ করে কিন্তু এই যে দুর্নীতির সূচকটা আন্তর্জাতিকভাবে যে সময়টা দেওয়া হয় তার অনেক আগে লঞ্চিং করা হলো। এটা প্রি লঞ্চিং ছিল। উদ্দেশ্য কী ছিল? আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করা। আমি সেই বিবেচনা যাচ্ছি না। তথ্যসূত্রটা কি? টিআইবিকে নিজস্ব পর্যবেক্ষক দল আছে? না, টিআইবি কখনোই তাদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যায় না, সেকেন্ডারি সোর্স থেকে ইনফরমেশন নেয়। তা সেটার তাদের থেকে ওনারা এমনকি দুর্নীতির সূচকও তারা পত্রপত্রিকা বা সেকেন্ডারি ইনফরমেশন থেকে নেয়। তা এই জায়গায় যে গলদের জায়গাটি, এটাকে বারবার কিন্তু নানান ধরনের বিশ্লেষণে কিন্তু উঠে আসছে। আরেকটি বিষয়, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট তারা কিন্তু গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের নানান বিষয় নিয়ে যৌক্তিক অযৌক্তিক কারণে কিন্তু সমালোচনা করেছে। কিন্তু এই ডিসেম্বর মাসের একেবারে প্রথম সপ্তাহে তারা কিন্তু তাদের যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারা স্পষ্ট করে বলেছে 30শে ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল বিজয় অর্জন করবে। এবং তারা কিন্তু ওখানে অনেকগুলো পর্যবেক্ষণ দিয়েছে যে কেন করবে, যৌক্তিকতা কী। গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী যখন সবার বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক বসছেন, তখন কিন্তু সবাই মিলে তাকে বলছেন যে আগামী বছর যে 1 সেপ্টেম্বর যেখানে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসবে, সেখানে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এবং গত 10 বছরে যতগুলো আন্তর্জাতিক জরিপ হয়েছে, সবগুলো জরিপে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান অনেক অনেক উপরে। তা আজকে যে হঠাৎ করে এই কথাগুলো বলা, এইটা কি যারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা কিন্তু নির্বাচনকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় কিনা আমার দারুণভাবে সন্দেহ আছে। তারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চান। আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে এই কথাগুলো যখন বলা হয়, তখন নানান রকম বক্তব্য সামনের দিকে নিয়ে আসে। আপনি দেখেন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনের আগে নির্বাচনের তফসিল ঘোষণার পরে কতজন মানুষ মারা গিয়েছিলেন? 367 জন। আমি 2001 সালের 1 অক্টোবর কথা নাই বা বললাম। 2014 সালে আমরা দেখেছি যারা আগুন সন্ত্রাস করে মানুষকে কীভাবে হত্যা করেছে। এইবার যে 13 জন মানুষ যে প্রাণ হারিয়েছেন, তার মধ্যে 11 জনই আওয়ামী লীগের। এই যে কথাগুলো বলা হয় বাধা, আমরা চাই নির্বাচনে একটি প্রাণ না ঝরুক, অবশ্যই অবশ্যই। এবং এই যে আজকের যে বলা হচ্ছে, পর্যবেক্ষক যারা এসেছিলেন, বিদেশি পর্যবেক্ষক, তারা প্রত্যেকে কিন্তু তাদের সংবাদ সম্মেলন করে খুব প্রাণবন্ত। কিন্তু আবার আমরা এটাও দেখেছি পত্রিকার প্রতিবেদনে যে পর্যবেক্ষকদেরকে আসতে দেওয়া হয়নি, তাদের আসার প্রক্রিয়া ডিলে করা হয়েছে, বিলম্বিত করা হয়েছে। এই অভিযোগ যারা এই যে অধিকারের সাথে যারা সংশ্লিষ্ট, যে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের কথা বলছি, তারা কি বলেছিল? আল জাজিরা টেলিভিশনে কি বলেছিল? 5ই মেতে 2013 সালে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে এই শাপলা চত্বরে, এই সিএনএন, এই আল জাজিরা, তারা কিন্তু এই সমস্ত মিথ্যা সংবাদ প্রচার করেছিল। অতএব এই ব্যাপারগুলো কিন্তু মানুষের দৃষ্টি কিন্তু আমি এই প্রসঙ্গে একটু ফরহাদের কাছে আসছি। আপনার কাছে আমার যেটি প্রশ্ন, টিআইবিকে কোট করছি আমি, তারা বলছে, একটি পত্রিকার হেডলাইন থেকে বলছি আমি, ভোট নিয়ে ওঠা অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করে টিআইবি বলেছে নির্বাচনী প্রক্রিয়া অনিয়ম হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, বিতর্কিত হয়েছে। তারা কিন্তু এটা তো বলেছেই, তার পাশাপাশি নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আপনি কি চান যে এরকম একটা তদন্ত হোক? তদন্ত যে হবে সেটা আসলে তারা যে আপনার অভিযোগটা করেছে, আমাদের যে নির্বাচনটা হলো, আপনি লক্ষ্য করে দেখেন যে আমার এলাকার কথা যদি আমি বলি, যে সেখানে একটা ঘটনা নাই যে আপনার যে তাদের এজেন্টকে বের করে দেওয়া বা ভোটারদেরকে বাধাগ্রস্ত করা, অথবা একটা ব্যাড ইনসিডেন্ট নাই যে কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি হয়েছে, এরকম কোনো কিছু নাই। এত শান্তিপূর্ণ নির্বাচন এর অতীতে কেউ দেখেনি। এতগুলো মিডিয়া দেখেন আপনি, টিভি মিডিয়া আছে, আমাদের প্রিন্ট মিডিয়া আছে, এতগুলো, কেউ কি কোনো খারাপ নিউজ কোনো জায়গাতে ধারণ করতে পেরেছে? কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনের পরে গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বিরাট বড় একটা তালিকা দিয়ে এসেছে এবং বলেছে এই জায়গায় তাদের না, এটা নির্বাচন শেষ হওয়ার পরে কিংবা শেষের আগে। আপনি দেখেন 11:30টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মার্জনা করবেন, তিনি ঠাকুরগাঁয়ে তার নির্বাচন নিজ কেন্দ্রে ভোট দিয়ে বলছেন
আমার এখানে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, শুনেছি অন্য জায়গায় কি হচ্ছে, সবাই কিন্তু এক কথাই বলছে শুনেছে। তো আমি তো কোনো ভিত্তি দেখছি না যে বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন। তো এটা যে নির্বাচনটা হয়েছে একটা সাদা চোখে যদি আপনি দেখেন তাহলে এই নির্বাচনে কোনো ত্রুটি আপনার চোখে পড়বে না। এবং আসলে যে বিষয়টা হয়েছে আমাদের এখন বিচার বিশ্লেষণ করা উচিত, যারা বিশেষজ্ঞ নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন তাদের বিভিন্ন টকশোতে বলেন আর বিভিন্ন জায়গাতে বিচার বিশ্লেষণ করা উচিত যে আসলে এই নির্বাচনটি এভাবে হলো এত সুন্দর পিসফুল নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণগুলো কি সেগুলো বিশ্লেষণ করলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 2001 থেকে 2006 পর্যন্ত তাদের যে একটা অন্ধকারময় যে একটা সময়, যে বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার, একটা সন্ত্রাসবাদের একটা দেশ, বিদ্যুতে 1150 মেগাওয়াট বিদ্যুৎ কমে গেল, চারিদিকে হাহাকার, 21 আপনার আগস্ট। 60 তেলের জন্য যে লাইনে দাঁড়ানো, প্রতিটা জিনিস আমাদের ভোটারদেরকে তারা কিন্তু আর বিএনপি ফিরে আসুক এবং তারা দুর্ভোগে পড়ুক এই জিনিসটা তারা মেনে নিতে চায়নি। তারা উন্নয়নে যে সুবিধাগুলো তারা পেয়েছে এবং তারা চেয়েছে তাদের সন্তানদের জন্য তাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ুক, একটু ব্যাপকভাবে মানুষ চেয়েছে। আর যেভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে বিএনপি যেভাবে করেছে, আমার এলাকায় আমার মেহেরপুর 2 আসনে 3 জনকে দিয়েছে মনোনয়ন এবং লাস্টে যে ব্যক্তিটি সবচেয়ে জনপ্রিয় ছিল আমজাদ হোসেন, যিনি এমপি ছিলেন এর আগে নবম সংসদে বিএনপির, তাকে মনোনয়নটা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একদম নতুন একজনকে। কোন বিবেচনায়? কোন বিবেচনায় দেওয়া হলো? হ্যাঁ, বিবেচনা হচ্ছে তার অর্থ বেশি, তার নাকি প্রচুর টাকা পয়সা সে। এবং আপনার চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2-এ যাদের মনোনয়ন দেওয়া হয়েছে একইভাবে 3 জনকে, এবং যাকে দেওয়া হচ্ছে দুদু সাহেব নমিনেশন পাননি চুয়াডাঙ্গাতে, উনি এত বড় একজন রাজনীতিবিদ, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে এখন দিয়েছে, ভাইস ভাইস চেয়ারম্যান। তো এখন তাদের এই ত্রুটিগুলো বিশ্লেষণ করলে বিএনপি যে ব্যাপক যে পরাজয়, ঐক্যফ্রন্টের যে ব্যাপক পরাজয়গুলো একদম স্পষ্ট কারণগুলো কি, তারা কি আসলে অর্থ আয় করতে চেয়েছেন না নির্বাচন করতে চেয়েছেন, এটা কিন্তু স্পষ্ট না। তো সেই জন্য আমরাও মনে করেছিলাম প্রথমে যে বিএনপি হয়তো, আমাদের যে জরিপ ছিল সেই জরিপে বিএনপি হয়তো 60টা 70টা বা 80টা আসন তারা পেতে পারে, কিন্তু এরকম ব্যাপক বিপর্যয়টা হবে এটা কিন্তু আমাদের কারোই ধারণা ধারণাই ছিল না। ছিল না। কিন্তু ঘটনা কেন ঘটলো এটা নিয়ে আসলে কিন্তু আলোচনা, তাদেরই বিশ্লেষণ তাদেরই করা ভুল উচিত। ত্রুটির কারণে, মনোনয়ন বাণিজ্যের কারণে এই সুভাষ দা, ঘটনাগুলো আপনার ঘটে কাছে গেছে। আরেকটা বিষয় জানতে চাই। আমরা দেখেছি যে বিএনপি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এই যে বিশেষ করে উপজেলা নির্বাচন সামনে, সেটিকে কেন্দ্র করে তাদের স্থায়ী কমিটির যে বৈঠক হচ্ছে সম্প্রতি, সেখানে যে তারা বর্তমান সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তো এমন একটা সিদ্ধান্ত একটা দলের জন্য, মানে এই পর্যায়ে যে দলটি একেবারে এখন একটা খুবই নাজুক পরিস্থিতিতে আছে, কেন তারা এতটুকু আস্থায় নিতে পারছে না সরকারকে? আমি তো প্রায় বলি বিএনপি একটি আত্মহনন মনস্ক দল, এবং আপনি যদি হিসাব করে দেখেন তারা যতবার এই কথাগুলো বলেছে ততবারই কিন্তু তারা তাদের সিদ্ধান্তের থেকে বারবার কিন্তু ফিরে এসেছে, প্রতিবারই বলেছে। এবং 2008 সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যে বিপুল ভোটে বিজয় লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করলেন, তখন থেকে তারা কিন্তু বলা শুরু করেছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে যাব না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। এটা কিন্তু তাদের একদম সেই বক্তব্যের মধ্যে খারাপড়ি থর বড়ি খাওয়ার মতন। অতএব নতুন কিছু কিন্তু এটা না। অতএব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যারা দুর্বল করেছিল, সেই দুর্বলতার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2006 সাল থেকে এই নির্বাচন কমিশনের সংস্কারের আন্দোলনে বাংলাদেশ একটি জায়গায় কিন্তু পৌঁছে গেছে। এই যে আজকে ছবিযুক্ত ভোটার তালিকা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 32 দফা, পরবর্তীতে 23 দফার কিন্তু ফলশ্রুতি, 14 দলকে সাথে নিয়ে একসময় একটা পর্যায়ে কিন্তু গণফোরাম কমিউনিস্ট পার্টিও ছিল, সেই জায়গার থেকে কিন্তু এই জায়গায় এসেছে। এবং এই যে 1,23,00,000 ভুয়া ভোটার, এই ভোটারকে বাতিল করা, নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ ব্যালট বাক্স আনা, আমি এই ভাবতে পারি না এই বিএনপির এই যে তাদের যে আজকের এই অবস্থান, রাজনীতির দেলত্বের একটা শেষ পর্যায়ে আছে। না, সেটা আমি একটু বলি, সেটা নিয়ে কি ক্ষমতাসীনদের একটু চিন্তা করার বিষয় নেই যে কেন একটি এত বড় রাজনৈতিক দল এতবার ক্ষমতায় ছিল, তারা কেন এতটুকু আস্থায় নিতে পারছে না? আমি পরে আসবো আপনার কাছে, আমরা একটু বিরতির সময় হয়েছে। আমি ফরাদ হোসেনের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শরিক দলগুলোকে, আওয়ামী লীগের শরিক দলগুলোকে তারা বিরোধী দলের ভূমিকায় চান। জাতীয় পার্টি তো ইতিমধ্যেই বিরোধী দল আছে, তারপরেও কেন শরিকদের কেউ চাচ্ছেন, এটি নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আওয়ামী লীগের শরিকদেরও বিরোধী দলে দেখতে চান, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই
জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা নিয়েছেন, তারপরেও কেন শরিকদের সেখানে দেখতে চান ওবায়দুল কাদের? আমাদের শরিক দলে যারা রয়েছেন এখানে অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদরা রয়েছেন, বিশেষ করে রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু। তারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছে, তাদের অভিজ্ঞতা, ব্যাপক অভিজ্ঞতা আছে। আসলে কিন্তু বিরোধী দলের যেটা বিষয় যে আমাদের বিরোধী দলে তো আমাদের সংসদ সদস্য থাকা আরও বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু যে নির্বাচনে যে ফলাফল তো আসলে আমাদের প্রত্যাশার বাইরে চলে গেছে। যে বিএনপি যে এরকম অবস্থাতে যাবে এটা তো আমাদের প্রত্যাশার ভিতরে ছিল না। কারণ আসলে যেটা বলছিলাম যে বিএনপিতে যেভাবে তারা তাদের 2001 থেকে 2006 পর্যন্ত তাদের শাসন আমলে যে সেই দুঃশাসনটা মানুষ কিন্তু মনে রেখেছে। পরবর্তীতে দেখেন গত 2014 সালের 5 জানুয়ারির আগে এবং পরে যে পেট্রোল বোমা থেকে শুরু করে তাদের যে সন্ত্রাসী কার্যকলাপ, সেগুলো কিন্তু মানুষ মানে খুবই ঘৃণার চোখে সেগুলো নিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপির নেতাকে মানে যেরকম মনে করেন যে ড্রাইভিং সিটে কে আছে এটা তো খুঁজে পাচ্ছে না। নির্বাচনের আগে তারা জানে যে জননেত্রী শেখ হাসিনা মানে উন্নয়নের প্রতীক। উন্নয়ন বলতে জননেত্রী শেখ হাসিনা 10 বছরে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে সেই আপনার 530 মার্কিন ডলার থেকে সে 1752 মার্কিন ডলারে, আমাদের আয়ু বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি বেড়েছে। তো সব কিছু মিলে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। 1 তারিখে যে 36 কোটি বই শিশুদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তো সেক্ষেত্রে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে? বিএনপির সেখানে মানুষ তো দেখতে পাচ্ছে না, খালেদা জিয়া জেলে, তারেক জিয়া বাইরে, এবং সবকিছু মিলায় তারা সেই বাইরে থেকে মনোনয়ন বাণিজ্য করছে। এবং এই ঐক্য ফ্রন্টের ডক্টর কামাল উনি নির্বাচন করছে না, তো তাহলে উনি তো আর টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হতে পারেন না। আসলে মানুষের কাছে বা বিএনপির সমর্থকদের কাছে কোনো স্পষ্ট ব্যক্তি তাদের কাছে নাই যে এটা সরকার প্রধান হতে পারে বা সে দেশের উন্নয়ন করতে পারে, যার ফলে ঐক্য ফ্রন্টের উপরে টোটালি মানুষের আস্থা ছিল না, যার কারণে এই বিপর্যয়টা হলো। সেই কারণেই এখন আমরা চাচ্ছি যারা বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন আমাদের সংসদে বিরোধী দলের, আসলে তো আমরা ডেমোক্রেসিতে বলে থাকি বিরোধী দল কিন্তু সংসদে শ্যাডো গভর্নমেন্ট হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে একটা ভালো মানে একটু প্রাণবন্ত সংসদ এবং কার্যকর বিরোধী দল যেন হয়, আমাদের গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করেছি। মহাজোটে মেনন সাহেব ছিলেন, আমাদের মন্ত্রী হাসানুল কিনু সাহেব ছিলেন। মানে একটু যদি আমি ইন্টারাপ্ট করি আপনাকে, ধরেন শরিকরাই যদি আবার বিরোধী দলে আসে তাহলে কি গত 5 বছর গত টার্মে আওয়ামী লীগের যেরকম ছিল জাতীয় পার্টির ভূমিকাটা পরিষ্কার ছিল না, কারণ তাদের কেউ মন্ত্রীতে ছিলেন, কেউ বিরোধী ছিলেন, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটার শঙ্কা থাকে কিনা? আসলে সেটা বিষয় হচ্ছে বিরোধী দলের ভূমিকা কিন্তু তারা পালনও করেছে, তারা ওয়াকআউটও করেছে, এবং তারা কিন্তু আপনি দেখেন বেশ কিছু সাংসদ ছিলেন গতবার সংসদে, ফখরুল ইমাম সাহেব সহ আরো অনেকে যারা অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংসদে, প্রত্যেকটা সংশোধনী থেকে শুরু করে। আশা করছেন যে একটা প্রাণবন্ত এবং কার্যকর বিরোধী দল থাকবে, কার্যকরী বিরোধী দল থাকা উচিত, এবং সেটাই আমরা নিশ্চিত করার জন্য এটা করা হচ্ছে, এবং সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো। বিরোধী দল না থাকলে আসলে আমরাও সংবাদ মাধ্যমও আমাদের কোনো ত্রুটি দোষ থাকলে সেটা ধরিয়ে দেবার কিন্তু আমাদের একটা বড় শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। অবশ্যই। আপনার সঙ্গে আবার আগের প্রসঙ্গে আসি, যেটি হচ্ছে যে বিএনপি ঘোষণাই দিয়েছে যে এই সরকার এবং নির্বাচন কমিশন এদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তো আমার কথা হচ্ছে এটা তো ক্ষমতাসীনদেরও একটু বিবেচনার বিষয় থাকে যে একটা এত বড় রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছে, যারা ক্ষমতায়ও ছিল কয়েক দফা, তারা কেন এতটুকু আস্থায় নিতে পারছে না? এত বড় রাজনৈতিক দল যদি আপনার এই বাক্যটি উৎকলন করি, তারা আসলে কি এত বড় রাজনৈতিক দল? তারা তো সরকার গঠন করেছে আমি বেশ কয়েকবার। আপনি 1946 সালের যে নির্বাচনের ফলাফল, মুসলিম লীগ 238টি আসনের মধ্যে 227টি আসন পেয়েছিল। তার মাত্র কয়েক বছর পরে 54 যুক্তফ্রন্টের যে নির্বাচন, আওয়ামী লীগের নেতৃত্বে যে যুক্তফ্রন্টের বিজয় লাভ করেছিল, একবারে ভূমিধস বিজয়। তাহলে মুসলিম লীগ কেন মানুষের কাছ থেকে সরে গেল? তাদের যে অবস্থান, বাঙালি জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, তারা কিন্তু মানুষের কাছ থেকে একদম ছিটকে পড়ে গেল। ইতিহাস তো নতুন না, এই ইতিহাসে রিপিট হয়েছে এবার। এই দেখেন নির্বাচনের আপনার টেলিভিশন থেকে আপনি যদি ভিডিও ক্লিপ দেখেন, 1 তারিখে 2 তারিখে আমাদের গণমাধ্যমে বিশেষভাবে যারা জ্ঞাত ব্যক্তি, আমি তো বিশেষভাবে জ্ঞাত না, আমি বিশেষজ্ঞ যারা আছেন তারা কি বলেছেন, 90% ভোট পড়েছে। এরকম ভোট কখনোই বাংলাদেশে হয়নি, এরকম ভোট
পরিমাণ সর্বোচ্চ ভোট আসেনি, ডাহা মিথ্যা কথা। 2008 সালের নির্বাচনের সর্বশেষ নির্বাচনে এর চেয়ে অনেক বেশি ভোট কাস্ট হয়েছিল। আপনি আওয়ামী লীগের এবার যে ভোট পাওয়া, এটা সর্বোচ্চ ভোট পাওয়া নয়। এর আগে 73 সালের নির্বাচনে আওয়ামী লীগের কিন্তু 73.2% ভোট পেয়েছিল। অতএব স্বাভাবিক কোনো যে কথাগুলো তারা বলে, 8,28 লাখ কিন্তু এবার ভোট দিয়েছে, তার মধ্যে 6 কোটি ভোট পেয়েছে আওয়ামী লীগ। এবং এইটা কিন্তু খুব আশ্চর্য হওয়ার বিষয় না, খুব স্বাভাবিক। আপনি অমর্ত্য সেন বলছেন গত কয়েক মাস আগে শেখ হাসিনা হচ্ছে বাঙালি জাতির বিকল্পহীন অবলম্বন। আবারও বলছি, বিকল্পহীন অবলম্বন। তিনি যে মর্যাদার আসনে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব দরবারে, সেখান থেকে তার প্রতি যে মানুষের যে ভালোবাসা, তার প্রতি মানুষের যে তার যে প্রত্যাশা তার কাছ থেকে, এইটাই একমাত্র প্রত্যাশা। এবং শেখ হাসিনা যেই মানুষের স্বপ্নকে বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তিনি কিন্তু পথ চলছেন। আপনার নিশ্চয়ই মনে আছে 1981 সালের 17 মে তিনি যখন দেশে ফিরে আসেন, দেশের অবস্থা খুবই খারাপ ছিল। তখন নিউজিক পত্রিকা তার 5 দিন আগে তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি এত ঝুঁকি যেন বাংলাদেশে যাচ্ছেন কেন? তিনি বলেছেন, মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আপনি উন্নয়নের কথা বলছেন, ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসির ওপর যারা বিখ্যাত ব্যক্তি আছেন, যারা বই লিখেছেন, তাদের বইতে দেখবেন অ্যাডাম প্রিজস্কি নামে একজন ভদ্রলোক আছেন, তিনি অসংখ্য বই লিখেছেন। তিনি বলেছেন, যেই দেশের মাথাপিছু আয় $1000 উপরে যায়, সে দেশ দ্রুত গণতন্ত্রের দিকে ধাবিত হয়। এখন মানে বাংলাদেশে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে কি অর্থনৈতিক স্বাবলম্বন, এই যে এটা বলছেন। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তি চাই। 7ই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন। আমি শেষ করে আনি আপনার প্রথম যে প্রসঙ্গটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদে 4 নভেম্বর 1972 সালে তিনি বক্তৃতায় বলছেন, এই যে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে অসাধারণ একটি বক্তৃতা, সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে, তারা জনগণের খাদেম, সেবক, ভাই, তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। সমস্ত কর্মচারী, সরকারি কর্মচারীদের আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথারই প্রতিধ্বনি আমরা পেয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু এই কথাটাই ব্যক্ত করেছে। অবশ্যই আমরা একটা বিরতিতে যাব, তার আগে ফরহাদ হোসেনের কাছে একটা প্রশ্ন রেখেছি। আগামীকালকে বড় বিজয় উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে, আমরা জানি। এইটার উদ্দেশ্য কি, কেন এরকম প্রস্তুতি, কেন এত বড় একটা অনুষ্ঠান, কি কারণে, কি মেসেজ দিতে চান আপনারা, সেটি নিয়ে কথা বলবো আমরা। যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আগামীকাল একটি বড় বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে, কি বার্তা দিতে চান আপনারা জনগণকে? আসলে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনটি হলে নির্বাচনটিকে আওয়ামী লীগের নেতা কর্মী এবং যারা ভোটার আছে সকলেই কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। আমাদের এখানে কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যথেষ্ট অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বড় বড় জনসভা করেছেন এবং সেখান থেকে বার্তা দিয়েছেন যে এই নির্বাচনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উন্নয়নের ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয়, গণতন্ত্রকে যদি এগিয়ে নিতে হয়, যদি একটি সুখী সমৃদ্ধ আমরা মধ্যমায়ের দেশ আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু নৌকায় ভোট দিতে হবে। আমাদের থিম সংটা আপনারা দেখেছেন যে চমৎকার একটা থিম সং করা হয়েছে। ছোট বাচ্চারা যারা শুনেছে ঘুমের ভিতরেও নৌকা নৌকা করেছে এবং এত চমৎকার একটা আয়োজন আমাদের ছিল এই নির্বাচনকে সামনে রেখে। আওয়ামী লীগের নির্বাচনকে এত গুরুত্ব দিয়েছে, আমাদের নির্বাচনটাকে আমরা যেভাবে করেছি, আমাদের টিমগুলো বিশেষ করে আমাদের সজীব ওয়াজেদ জয়ের যে সিআরআই, তারা যে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের প্রচার টিম যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কমিটি যেভাবে কাজ করেছে নির্বাচনটাকে সিরিয়াসলি, এই জন্যই কিন্তু একটা বিশাল বিজয় হয়েছে আমাদের। বিশাল বিজয়টা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা কৃতজ্ঞতা প্রকাশ করার কিন্তু আমাদের প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জিনিস সিস্টেমে করছেন গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য। আমাদের যারা দলীয় নেতাকর্মী আছে তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়ার জন্য একটা আমাদের জনসভা করার কিন্তু খুব প্রয়োজন। এত বড় বিজয় আমরা যেটা আনতে পেরেছি এত শান্তিময় একটা নির্বাচনের মধ্য দিয়ে, যেটা বিরল। অনেকে বলছে যে বিশ্বমানের একটা নির্বাচন হয়েছে এবার, যে নির্বাচনে আমাদের ক্যাজুয়ালিটি নেই, কোথাও মারামারি ফাটাফাটি বা খুনাখুনি যে বিষয়গুলো, মানে নগণ্য কিছু যে বিষয়টা, তাছাড়া সারা দেশে যে শান্তিময় পরিবেশে নির্বাচন হয়েছে, আমাদের নেতাকর্মীরা এতটা সিরিয়াসলি মাঠে কাজ করেছে বলেই কিন্তু এতটা ব্যাপক আমাদের ফলাফল, ভালো ফলাফল আমাদের পক্ষে এসছে। সেই জন্য আগামীকালকে আমাদের দলের তরফ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল জনসভা ডাকা হয়েছে, যাতে করে এই জনসভার মধ্য দিয়ে আমরা আমাদের নেতাকর্মীরা যারা নির্বাচনের মাঠে
অনেক রাত জেগে কষ্ট করেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, ধন্যবাদ দিতে পারেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী 5টি বছর যাতে করে এই দলের সুনাম ধরে রেখে প্রত্যেকে জায়গা থেকে দেশ গড়ার জন্য যাতে কাজ করতে পারে সেই আহ্বান জানাবেন। অবশ্যই। আরেকটা বিষয় আপনার কাছে আসছি একটু অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম বছরের শুরুতেই তৈরি পোশাক শিল্প খাতে কিছুটা উত্তেজনা হয়েছিল, শ্রমিকরা রাস্তায় নেমেছে, তারপর তাদের মজুরি যেটা মজুরি কাঠামো সেটি পরিবর্তন মানে সেটি রিভাইজ করা হয়েছে। কথা হচ্ছে যে যে কোনো দাবি আদায়ের জন্য কেন রাজপথে নেমে যেতে হয়, কেন এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে হয়, মানে যারা চায় কিছু, যাদের দাবি থাকে তাদের সঙ্গে সরকারের যে এই যে গ্যাপটা এইটা কেন থাকে, কেন এমন জায়গায় যেতে হয় একটা দাবি আদায়ের জন্য? একেবারে যে প্রান্তিক বিচ্যুতি যে নাই আমি এটা বলবো না, কিন্তু যে দেশে একটি রাজনৈতিক জোট কিংবা একটি রাজনৈতিক দলই আছে যারা জন্মলাভই করেছে বঙ্গবন্ধুর রাজনীতিকে মোকাবেলা করা বিনাশী বৈরতার মধ্য দিয়ে, এই বিনাশী বৈরতার মধ্য দিয়ে তারা যেতে যেতে দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আমি ওই রাজনীতির এই প্রসঙ্গে আলাপ নাই বা করলাম, আপনি যে প্রসঙ্গে আলাপ করছেন যে বাংলাদেশের আজকের যে শ্রমজীবী মানুষের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গত 38 বছর ধরে অবস্থান করছেন, এটা কিন্তু দেখবার মতন। এবং আপনার মনে আছে এই বিএনপি জামাত শাসন আমলের সময় কৃষকরা কিন্তু সারের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, 18 জন কৃষককে হত্যা করা হয়েছিল। বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছিল চাঁপাইনবাবগঞ্জে, সেখানে কিন্তু কানসাটে সেখানে কিন্তু হত্যা করা হয়েছে, 22 জনকে হত্যা করা হয়েছিল। অতএব এই জায়গার থেকে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন শ্রমজীবী মানুষের পক্ষে কি দৃঢ়তর অবস্থান নেন। এবং এই যে আপনারা টেবিলে তো আসেন যারা পোশাক শিল্পের সঙ্গে যুক্ত মালিকরা, আপনি দেখবেন তাদের উপরে কি চাপ প্রয়োগ করে তিনি একেবারে বসে থেকে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে তোমাকে এই ন্যূনতম মজুরি দিতে হবে। এখন যে মজুরির কথা বলা, এটা ন্যূনতম মজুরি যারা প্রবেশ করছেন সেই সেক্টরে। আমি আমাদের জীবন মানের উন্নয়নের কথা তো অনেকবারই বললাম, কিন্তু বাংলাদেশের সামনে যে স্বপ্ন দেখানো এবং এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা, ভারতের পূর্বতন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি প্রায়ই বলতেন যে স্বপ্ন সেটাই যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে না, স্বপ্ন যে সেটাই যেটা বাস্তবায়নের জন্য মানুষকে ঘুমাতে দেয় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখছেন এবং তার বাস্তবায়নে কোথায় নিয়ে গেছেন, এইটা কিন্তু সকলে ভাবতে হবে। আপনি দেখেন আমরা প্রায় কিন্তু সিঙ্গাপুরের উদাহরণ দিই, উন্নয়ন উদাহরণ দিই। আপনি দেখেন সিঙ্গাপুরের সর্বশেষ পার্লামেন্টের কি অবস্থা। হঠাৎ করে এই বিশেষজ্ঞ ব্যক্তিগুলো, সৃজনশীল ব্যক্তিগুলো, এই যারা পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দেন, আপনি দেখেন 87 জন পার্লামেন্টের সদস্যের মধ্যে 81 জন পার্লামেন্টের মেম্বার হচ্ছে সরকারি দলের। কই তারা তো কোনো হাই হাই করেনি। বাস্তবতাটা এটাই। আজকের বাংলাদেশ যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসছেন, আপনি বললেন এই যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন সাকিব আল হাসান যখন খেলতে নেমেছেন, সে বলছে আমি যখন স্টেডিয়ামে খেলতে নেমেছি শুধু চারিদিকে নৌকা আর নৌকা, যে কারণে তিনি বলছেন আমার জয় বাংলার জয়। আসেন তরুণ প্রজন্ম যিনি আমাদের মায়ের মতো আগলে রেখেছেন, আমাদেরকে দেখে শুনে রেখেছেন, আমাদেরকে এগিয়ে নিচ্ছেন, আমরা আসেন সবাই তার সাথে অংশগ্রহণ করি। এই যে আপনি দেখবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্বত্র কিন্তু শুধু নৌকার এবং শেখ হাসিনার জয় জয়কার ছিল। এমন কোনো পেশাজীবী মানুষ নেই, সাংবাদিক থেকে শুরু করে আপনি ক্রীড়াঙ্গনের সমস্ত মানুষগুলো, আলোকিত মানুষগুলো, নাট্যাঙ্গনের মানুষগুলো, এমন চলচ্চিত্রের মানুষগুলো, এমন কেউ নাই, তারকা নাই যে তারা নেমেছিলেন শেখ হাসিনার পক্ষে। কি কারণে? তাদের মধ্যে শঙ্কা জেগেছিল। যারা জ্বালিয়ে পুড়িয়ে বাংলাদেশ ধ্বংস করতে চেয়েছিল, তারা যদি কোনো সমীকরণে আবার যদি ক্ষমতায় চলে আসে, সেই বাংলাদেশে তারা নাটক করতে পারবে না, সেই বাংলাদেশ তারা খেলতে পারবে না, সেই বাংলাদেশে গান গাইতে পারবে না। অতএব স্বাভাবিক কারণে একটি ঐক্যবদ্ধ জায়গা তৈরি হয়েছিল। আর তো যে মনে রাখা দরকার, এই যে আপনি যে বললেন আগামীকালকের যে সমাবেশ, এই সমাবেশটি গুরুত্বপূর্ণ এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেই বিজয় উৎসবে সবাইকে একত্রিত করে এই বার্তাটি দিতে চান। আমার ধারণা যে বিজয় অর্জন করা যেমন খুব কঠিন কাজ, এই বিজয়কে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া, জনগণের জায়গায় পৌঁছে দেওয়া, এইটাও কিন্তু একটা কষ্টসাধ্য কাজ। এবং এই লড়াই কিন্তু বেশ কঠিন, কেননা আমাকে বিনাশী বৈরিতার বিরুদ্ধে কিন্তু লড়তে হবে। আমি একেবারে শেষ বাক্য যে ব্যবহার করি, আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালের ইশতেহারে বলছেন যে 2020 সাল নাগাদ আমি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করব 20,000 মেগাওয়াট। 2017 সালের মার্চ মাসে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার 20,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। অতএব তিনি যা বলেন সেটা কিন্তু বাস্তবায়ন করেন। এবং এই আরেকটি বিষয়, যেখানে তিনি বাধা পান সেখানে তিনি সম্ভাবনার দ্বার উন্মোচন করেন। আজকের এই যানজট, এই শহরের যানজট নিশ্চয়ই আগামীকালকের এই মহাসমাবেশে মানুষ কিছুটা কষ্ট পাবে, কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় আবার সামিল হবে। যেই বিজয় অর্জন করার পরে 2001 সালে 1 অক্টোবর নির্বাচন কি হয়েছে আমরা সবাই জানি। তারপরে যেভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ, ধর্মীয় সংখ্যালঘু যেভাবে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নারী অবমাননা করা হয়েছে, যে কারণে 2008 সালের নির্বাচনে বিজয়ের পর কোনো বিজয় মিছিল কিন্তু আওয়ামী লীগ করেনি। কিন্তু এই যে আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশে তিনি তিনি এই বার্তাটি দেবেন, আমরা সবাই এই জায়গাটাতে আমি একটু ফরহাদ হোসেনের কাছে যাচ্ছি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যেটি জানতে চাই যে ধরেন এত বড় বিজয় এবং নিরঙ্কুশ বিজয়, বিরোধী দলেও কেউ সেই অর্থে কেউ নাই, পুরাটাই আওয়ামী লীগের জয়, সেখানে দলীয় তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদেরকে সামলে রাখা একটা চ্যালেঞ্জ কিনা? কারণ তারা অনেকটা কি বলবো অ্যারোগেন্ট হয়ে উঠতে পারে, তারা অনেকটা ক্ষমতার দম্ভে অনেকটা কি বলবো বেপরোয়া হয়ে উঠতে পারে, এই শঙ্কা আছে কিনা? না, বিষয়টা দেখেন যে আওয়ামী লীগ একটানা 10 বছর ক্ষমতায় ছিল। আমরা কিন্তু আমাদের নেতাকর্মীকে একটা সুশৃঙ্খল একটা নেতাকর্মী একটা টিম কিন্তু তৈরি করতে পেরেছি। এই যে আজকে যে বিজয়টা হয়েছে, যে আমাদের বিজয়, এই বিজয়ের পিছনে কিন্তু আমাদের সুশৃঙ্খল যে আচরণ, সে আচরণটা কিন্তু কাজ করেছে। আমাদের দেখেন যে আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই। আমার এলাকাতে আমরা কোনো বিরোধী দলের কোনো নেতা নেত্রীর উপরে কোনো মিথ্যা মামলা দিইনি, জুলুম করিনি, হয়রানি করিনি। বিএনপি তো দাবি করে যে এটা একটা নাই, একটা মামলা নাই, কেস নাই, সেটা কিন্তু তারা জানে। এই নির্বাচনে দেখেন, আমি নির্বাচনে বক্তব্যটা দিয়েছি, একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে তার বয়স 60 ঊর্ধ্ব, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কিসে ভোট দেবেন, সে বলছে নৌকায় ভোট দেবো। কেন? বলে দেখেন আমি 2001 থেকে 2006 সেই সময় আমার মেয়ের বিয়ে দিয়েছি। সে বিয়ে দেওয়ার সময় একটা সময় বিয়ের অনুষ্ঠান করে 2টার মধ্যে তাকে তাড়াতাড়ি করে বিদায় করতে চেয়েছি। কেন? যাতে করে সে নিরাপদের সাথে তার শ্বশুরবাড়ি পৌঁছাতে পারে, না হলে এই রাস্তার মধ্যে তার গহনা গাটি যা আছে ছিনতাই হয়ে যেতে পারে। আজকে রাত 10টার সময় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কেউ ছিনতাই করছে না। তো এই যে একটা চিন্তা ভাবনা, আমার ওখানে অটো যারা রিক্সা চালায় তারা আমার পক্ষে একটা বড় মিছিল করেছে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেন করছো? বললো দেখেন 4000 অটো রিক্সা চালক আছি আমরা এই 4000টা পরিবার আজকে খেয়ে পড়ে বাঁচতে পারছে কেন? আমাদের বিদ্যুৎ, পর্যাপ্ত বিদ্যুতে এই অটোগুলোকে আমরা চার্জ দিতে পারছি। আজকে সেই জন্য 4000 নতুন পরিবার, এটা 4000 যারা অটো রিক্সা চালাচ্ছে আর 4000 ওটার মালিক, 8000 পরিবার এখান থেকে কিন্তু তার জীবন নির্বাহ করছে। তো সেই জন্য যে বিষয়টা হয়েছে আসলে, যে মানুষ যে সন্তুষ্ট হয়েছে উন্নয়নে, তার সুফলটা পেয়েছে, এবং সুফল পেয়ে সকলে যেটা করতে চেয়েছে যে এই দেশটাকে ধরে রাখতে চেয়েছে। আসলে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুধু বলবো, আপনি দেখেন ভারত বিভক্ত হওয়ার পর, মানে পাকিস্তান এবং ভারত যে রাষ্ট্র হলো, জওহরলাল নেহেরু কিন্তু টানা 17 বছর রাষ্ট্র ক্ষমতা ছিলেন কংগ্রেস, যে কারণে কিন্তু ওই ভিত্তিটা দাঁড়িয়ে গেছে। অবশ্যই আমরাও চাই যারা স্বাধীনতা নেতৃত্ব দেয় শক্ত ভিত্তির উপর দাঁড়াক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকা। শুভরাত্রি।